আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 24 ব্যাচের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি তোমাদের মহসিন মিশু ভাইয়া। আজকে আমি তোমাদের সাথে খুব গুরুত্বপূর্ণ খুব কার্যকরী কিছু কৌশল জানাবো, যে সকল কৌশল তুমি অবলম্বন করে খুব সহজেই ঢাকা ভার্সিটি জয় করতে পারবা। তো চলো দেখি। দেখো লেখা আছে কয়েন্টের প্রস্তুতি ভালো করার জন্য কিছু কৌশল। তো কি কি কৌশল অনুসরণ করলে তুমি ঢাকা ভার্সিটি সহজেই জয় করতে পারবা, সেই জিনিসগুলো নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করব। তাই অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবা। তো চলো দেখি। দেখো আমরা জানি ক ইউনিটে ভর্তি পরীক্ষা সাধারণত বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য হয়ে থাকে। তো আজকে কথাবার্তা হবে মূলত বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য। তো দেখো খেয়াল করো একটু, যে প্রথম দিকে একটা কথা বলা আছে, দেখো যে সিলেবাস সম্পর্কে ধারণা। তুমি একটা ভর্তি পরীক্ষা দিবা, যে কোনো একটা এক্সাম দিবা, তাহলে এক্সাম দেওয়ার আগে অবশ্যই তোমার একটা সিলেবাস সম্পর্কে ধারণা রাখতে হবে, যে আসলে কোন কোন জিনিসের ওপর তোমার পরীক্ষাটা হবে, সেই জিনিসটা কিন্তু তোমাকে আগে নোট ডাউন করতে হবে, তাই না? তাহলে খেয়াল করো যে এখানে কি বলা আছে, প্রথমে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের পরীক্ষার সিলেবাস ভালোভাবে বুঝতে হবে। তোমাকে আগে জানতে হবে, তোমাকে আগে নোট করতে হবে যে ক ইউনিটের যে কোন কোন সাবজেক্ট আছে। ধরো বায়োলজি, হ্যাঁ, ফিজিক্স, তারপর হচ্ছে কেমিস্ট্রি, ম্যাথ, হ্যাঁ, আরও অনেকে চাইলে যে ইংলিশ, হ্যাঁ, এবং হচ্ছে কি বাংলা, এই সকল বিষয়গুলো হচ্ছে তোমাকে আগে নোট করতে হবে। প্রত্যেকটা পেজে তুমি ডায়েরিতে নোট করো। তারপরে এই বায়োলজির জন্য কি কি সিলেবাস তোমার, সেই সিলেবাসটা নোট করা শুরু করো। ফিজিক্স নোট করো, কেমিস্ট্রি নোট করো, ম্যাথ, ইংলিশ, বাংলা, যেগুলো তোমার দরকার, ইংলিশ নিবা কি বাংলা নিবা, ম্যাথ নিবা কি বায়োলজি রাখবা, কি করবা সেইটা, সেই 4টা সাবজেক্ট তুমি আগে ফাইন্ড আউট করো। করে তারপর সেই 4টা সাবজেক্টের সিলেবাসটা ডায়েরিতে সুন্দর করে লিখবা। ঠিক আছে? তাহলে প্রথমে কাজ হচ্ছে তোমার এইটা। সো প্রথমেই হচ্ছে সিলেবাস সম্পর্কে ভালোভাবে তোমাকে জানতে হবে। তারপর কি সিলেবাস অনুযায়ী বিষয়ভিত্তিক অধ্যায়গুলো তালিকা তৈরি করতে হবে। ওই যেটা বললাম, তোমার যে প্রত্যেকটা বিষয়, তুমি যে বিষয়গুলো নিবা, 4টা সাবজেক্টের ওপর যে পরীক্ষা দিবা, তুমি জানো যে হচ্ছে ঢাকা ভার্সিটিতে কিন্তু 60 থাকে এমসিকিউ এর ওপর। কত থাকে? 60 থাকে হচ্ছে এমসিকিউ এর ওপর। মার্কস টোটাল হচ্ছে মার্কস হচ্ছে 100। টোটাল মার্কস ঢাকা ভার্সিটিতে কত? টোটাল মার্কস হচ্ছে 100। টোটাল হচ্ছে কত? টোটাল 100। এখন এই 100 মার্কসের মধ্যে 60 এমসিকিউ এবং পাশাপাশি হচ্ছে 40 তোমার হচ্ছে রিটেন। 40 হচ্ছে কি রিটেন। এখন তোমাকে এই 4টা সাবজেক্ট আগে নিশ্চিত করতে হবে। এই যে 60 মার্কস থাকে, 4 × 15, 4টা সাবজেক্টে 15 করে এমসিকিউ। ঠিক আছে? এমসিকিউ। আর এই যে 4টা সাবজেক্টে রিটেন, 4টা 10 করে থাকে, 10 করে, হ্যাঁ, 10 করে। প্রত্যেকটা সাবজেক্টে কত করে? 10 করে। আরেকটা ব্যাপার হচ্ছে এখানে যেটা, এখানে প্রত্যেকটা প্রশ্নের যে প্রশ্নের কেমন থাকে, প্রত্যেকটা প্রশ্নের 2 থেকে 5 মার্কস থাকে। প্রত্যেক প্রশ্নে 2 থেকে 5 মার্কস থাকে, 2 থেকে 5 মার্কস। ঠিক আছে? 4টা 5টা প্রশ্নও দিতে পারে, হ্যাঁ, এই যে 5টা প্রশ্ন দিতে পারে, 2 করে দিলে হচ্ছে 10 হয়ে গেল। এইভাবে হচ্ছে তারা তাদের মতো করে একটা মার্কস দিয়ে দিবে তোমাদেরকে। ঠিক আছে? লেখা থাকবে অবশ্যই। ঠিক আছে? তো এখন তুমি কি করবা, তাহলে প্রথমেই এই সিলেবাস সম্পর্কে ধারণাটা নিবা এবং ডায়েরিতে লিখে ফেলবা যে তুমি কোন সাবজেক্ট, কোন 4টা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবা। সেই 4টা সাবজেক্ট লিখে তারপরে সেগুলোর হচ্ছে তুমি সিলেবাসগুলো সুন্দর করে লিখে ফেলবা, নোট করে ফেলবা। এটা হচ্ছে তোমার প্রথম কাজ। তারপরে চলো 2 নাম্বার কাজ দেখি। 2 নাম্বার হচ্ছে, দেখো পূর্ববর্তী বছরের প্রশ্নপত্র। এই জিনিসটা আসলে কি বলবো, খুবই ইম্পর্টেন্ট। আমি মনে করি এই জিনিসটা খুবই খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট দেখো, খেয়াল করো যে পূর্ববর্তী বছরের প্রশ্নপত্র। দেখো এই ঢাকা ভার্সিটিতে ভালো করতে হলে, বা যে কোনো ভার্সিটি, সেটা ঢাকা ভার্সিটি হোক বা অন্য যে কোনো ভার্সিটি হোক, এই ভার্সিটিতে ভালো করতে হলে অবশ্যই তোমার পূর্ববর্তী বছরের প্রশ্নপত্রগুলোকে অ্যানালাইসিস করতে হবে। তোমাকে বুঝতে হবে যে আসলে কেমন ধরনের প্রশ্ন আসে। খুব বেশি থিওরিটিক্যাল প্রশ্ন আসে, নাকি খুব ম্যাথমেটিক্যাল প্রশ্ন আসে, শখ থেকে বেশি প্রশ্ন আসে, নাকি সংখ্যাগত মান বেশি প্রশ্ন আসে। এই সকল বিষয়গুলো তোমাকে আগে জানতে হবে, বুঝতে হবে। তুমি যদি প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করো, তাহলে এই জিনিসগুলো তোমার অনেক বেশি ক্লিয়ার হবে। সো খেয়াল করো কি বলা আছে, বিগত বছরের প্রশ্নপত্র সংগ্রহ করে, ঠিক আছে, বিগত বছরের প্রশ্নপত্র সংগ্রহ করে কি করতে হবে, খেয়াল করো, বিগত বছরের প্রশ্নপত্র সংগ্রহ করে
ভালোভাবে বিশ্লেষণ করতে হবে, অ্যানালাইসিস করতে হবে। তারপরে কোন বিষয় থেকে কেমন প্রশ্ন আসে তা বোঝার চেষ্টা করতে হবে, বিগত বছরগুলোর প্রশ্নপত্র সমাধান করতে হবে। তাহলে প্রথমেই তোমার কাজ হচ্ছে সিলেবাস সম্পর্কে ধারণা নিলা, 2 নম্বরে যে তুমি একটা প্রশ্ন ব্যাংক কালেক্ট করবা। প্রশ্ন ব্যাংক কালেক্ট করার পরে সেখানের প্রশ্নগুলো অ্যানালাইসিস করবা, যে বিশ্লেষণ করে দেখবা যে আসলে কেমন ধরনের প্রশ্ন হয়, কোথা থেকে বেশি বেশি প্রশ্ন হয়। তুমি যদি প্রশ্ন ব্যাংকগুলো সলভ করতে থাকো, সমাধান করতে থাকো এবং এইগুলো আইডেন্টিফাই করো, তাহলে তুমি বুঝতে পারবা যে কোথা থেকে বেশি বেশি প্রশ্ন আসে, কেমন প্রশ্ন বেশি আসে, এই জিনিসগুলো তুমি জানতে পারবা। তাহলে তোমার প্রস্তুতিটা কিন্তু অনেক সহজ হবে। তুমি জেনে গেলা যে কোন ধরনের বিষয়ের ওপর বেশি পড়াশোনা করতে হবে, সংখ্যাগত মানের ওপর নাকি ম্যাথমেটিক্যাল নাকি থিওরিটিক্যাল, এই ব্যাপারটা তুমি ক্লিয়ার করে নিতে পারবা। তাহলে 2টা কথা কিন্তু গেল। তারপরে খেয়াল করো হচ্ছে ওকে, তারপরে খেয়াল করো বিষয় ভিত্তিক প্রস্তুতি। এখানে এটাও খুব খুব ইম্পর্টেন্ট, বিষয় ভিত্তিক প্রস্তুতি। 3 নাম্বার কি বলা হয়েছে, বিষয় ভিত্তিক প্রস্তুতি। অর্থাৎ বিষয় ভিত্তিক তুমি প্রস্তুতিটা কিভাবে সাজাবা। হ্যাঁ, সিলেবাস করছো, প্রশ্ন ব্যাংক সমাধান করছো, তারপরে বিষয়ভিত্তিক প্রশ্নগুলো মানে বিষয়ভিত্তিক কিভাবে প্রস্তুতি নিবা সেই জিনিসটা তোমাকে খেয়াল রাখতে হবে। দেখো একটু হালকা এখানে বলা আছে, খেয়াল করো যে গণিত। হ্যাঁ, গণিতের ক্ষেত্রে কি করতে হবে, বেসিক ধারণাগুলো নিতে হবে। ঠিক আছে, বেসিক ধারণাগুলো নিবা খুব ভালোভাবে। বেসিক ধারণা মানে বেসিক তোমাকে ক্লিয়ার রাখতে হবে খুব ভালোভাবে। অনেকেই দেখা যায় যে গণিত কি হয়, মুখস্থ করে রাখে, যে একটা ম্যাথ এইভাবে আসলে এইভাবে হয়, এমন হয়। তো মুখস্থ করে রাখলে কিন্তু হবে না, কারণ প্রশ্ন কিন্তু একটু ক্রিটিক্যাল দিবে, একটু ঘুরাই দিবে। ঠিক আছে, সেজন্য তোমাকে অবশ্যই বেসিকটাকে তোমাকে ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, আচ্ছা তারপরে খেয়াল করো প্র্যাকটিসের ওপর জোর দিতে হবে। ঠিক আছে, গণিতের ক্ষেত্রে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। বেশি বেশি প্র্যাকটিস করলে তুমি গণিত ভালো পারবা, না হলে কিন্তু গণিত কোনোভাবেই তোমার মনে থাকবে না। সো অনেক বেশি বেশি প্র্যাকটিস তোমাকে করতেই হবে। ঠিক আছে, আচ্ছা তারপরে খেয়াল করো পদার্থবিদ্যা বা পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে, আচ্ছা গণিতে তাহলে বেসিক ধারণা নিতে হবে আর খুব বেশি প্র্যাকটিস করতে হবে। এই 2টা কাজ তোমাকে করতেই হবে। ঠিক আছে, বেসিক ক্লিয়ার রাখতে হবে, খুব বেশি প্র্যাকটিস তোমাকে করতে হবে, প্রশ্ন ব্যাংক সলভ করতে হবে। ঠিক আছে, ওকে। আর পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে কি বলা হয়েছে দেখো, এবং এখানে আরেকটা জিনিস ওই যে সূত্রগুলো কিন্তু ক্লিয়ার রাখবা। হ্যাঁ, সূত্রগুলো মনে রাখবা। আচ্ছা এখানে খেয়াল করো পদার্থবিদ্যার ক্ষেত্রে বেসিক কনসেপ্ট একই জিনিস, এখানেও বেসিক কথাবার্তা আসবে, কনসেপ্টগুলো জানতে হবে। হ্যাঁ, বেসিক ধারণা রাখতে হবে তোমাকে। আর ফর্মুলাগুলো রিভিউ করতে হবে, মানে বারবার লিখতে হবে। তুমি সূত্রগুলো বারবার লিখবা পদার্থবিজ্ঞানে। ঠিক আছে, দরকার হলে দেয়ালে টাঙ্গিয়ে রাখবা। ঠিক আছে, চোখে মানে উঠতে বসতে যেন চোখে পড়ে। হ্যাঁ, তাহলে কি হবে জানো, তাহলে কিন্তু তোমার বেশি বেশি মনে থাকবে। ওকে, আচ্ছা তারপরে খেয়াল করো সমস্যা সমাধান করার দক্ষতা, মানে ওই একই জিনিস, তোমাকে খুব বেশি পরিমাণ প্র্যাকটিস করতে হবে, ফর্মুলাগুলো বারবার লিখতে হবে। ঠিক আছে, তারপরে কনসেপ্ট তোমাকে ক্লিয়ার রাখতে হবে, তাহলে কিন্তু এই যে ম্যাথ এবং ফিজিক্স এই 2টার প্রস্তুতি ভালো করে নিতে পারবা। ঠিক আছে, ওকে। তারপরে খেয়াল করো, তারপরে দেখো রসায়নে একই কথা, মূল ধারণাগুলো ভালোভাবে বুঝতে হবে। ঠিক আছে, মূল ধারণা যে মূল কনসেপ্ট জানতে হবে, সহজ কথা কনসেপ্ট জানতে হবে, বেসিক ক্লিয়ার রাখতে হবে তোমাকে এখানেও। ঠিক আছে, এবং খুব বেশি প্র্যাকটিস করতে হবে, ম্যাথ রিলেটেড যে ব্যাপারগুলো আছে ঠিক আছে সেগুলো খুব বেশি প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে, প্রস্তুতি নিতে হবে প্র্যাকটিসের মাধ্যমে। ঠিক আছে, ওকে। এবং সূত্রগুলো বারবার লিখতে হবে, ওই একই কথা, সূত্র বারবার তোমাকে লিখতে হবে, তাহলে মনে থাকবে। ঠিক আছে, ওকে। আর প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। জীববিজ্ঞানের ক্ষেত্রে কি বলা হয়েছে দেখো, অধ্যায় ভিত্তিক প্রস্তুতি নিয়ে অধ্যায়গুলোর মধ্যে সম্পর্ক বুঝতে হবে। মানে জীববিজ্ঞানের ক্ষেত্রে তোমাকে প্রত্যেকটা অধ্যায় পড়তে হবে, এবং অধ্যায় তো পড়বাই, এবং অধ্যায়গুলোর সাথে একটু রিলেট করার চেষ্টা করবা। যে জীববিজ্ঞানে অনেক অনেক তথ্য আছে, এই তথ্যগুলো কিভাবে একটা ছকের মধ্যে নেওয়া যায়। হ্যাঁ, কিভাবে একটা তোমার জিনিসের সাথে আরেকটা জিনিসের পার্থক্য করে পড়া যায়, মানে রিলেট করতে হবে তোমাকে, সহজ কথা ছকের মধ্যে নিয়ে আসতে হবে, অনেক বড় তথ্যগুলো সাজিয়ে নিয়ে আসতে হবে ছোট ছোট করে। ঠিক আছে, এরকম কাজ করতে হবে। ঠিক আছে, আর খুব বেশি পরিমাণ যে ছকগুলো আছে, হ্যাঁ, তারপরে কিছু কিছু মান আছে, এই জিনিসগুলো হচ্ছে তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। ঠিক আছে, ছোট ছোট টার্মগুলো জীববিজ্ঞান কিন্তু অনেক ভেতর থেকে প্রশ্ন হয়, দাগিয়ে তোমাকে পড়তে হবে। ঠিক আছে, চিত্র দেখে বুঝে পড়বা অবশ্যই, চিত্র দেখে পড়বা, আর বিভিন্ন নেমোনিক্স বা ছন্দ তোমাকে এখানে ব্যবহার করতে হবে মনে রাখার জন্য, না হলে কিন্তু জীববিজ্ঞান মনে রাখা খুব কষ্ট। তবে একদম ডিরেক্ট মুখস্থ করতে যাবা না জীববিজ্ঞান, কারণ জীববিজ্ঞান অনেক বেশি বুঝে পড়তে হয়। বুঝে পড়ার পাশাপাশি তুমি কি করবা, বুঝে পড়ার পাশাপাশি তুমি হচ্ছে যে বিভিন্ন টেকনিক দিবা, হ্যাঁ, ছন্দ দিবা, হালকা মনে রাখার জন্য মুখস্থ কিছু জিনিস করা লাগে সেইগুলো করবা, খুব বেশি মুখস্থ কিন্তু করতে যাবা না। ঠিক আছে, সো এটাই বলা আছে। তারপর ইংরেজি দেখো, ইংরেজি গ্রামার ভোকাবুলারি চর্চা করতে হবে বেশি বেশি। ঠিক আছে,
আচ্ছা, ঠিক তেমনই যদি বাংলার ক্ষেত্রেও আমরা বলি, বাংলার ক্ষেত্রেও তোমাকে এখানে কি করতে হবে, বাংলার ক্ষেত্রেও যদি বলি যারা বাংলা নিয়ে পড়বা তারা মানে বাংলার উপর প্রস্তুতি নিবা তারাও হচ্ছে কি করবা, বাংলা হচ্ছে খুব ভালোভাবে আগের বছরের বিগত বছরগুলোর প্রশ্ন সমাধান করবে। সেটা তুমি ক ইউনিটের করো, খ ইউনিটের করো, হ্যাঁ অন্য ইউনিটের গুলোও করতে পারো সমাধান, তাহলে তোমার কি দক্ষতা বাড়বে। ঠিক আছে, খুব বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, বেসিক ক্লিয়ার রাখবা, বাংলা একটু পড়াশুনো করতেই হবে তোমাকে এখানে। ঠিক আছে, এই আর কি কথাবার্তা। তারপরে দেখো খেয়াল করো পরিকল্পনা তৈরি করা। ঠিক আছে, এইটা খুব খুব ইম্পর্টেন্ট। তোমাকে একটা পরিকল্পনা তৈরি করতে হবে, তোমাকে একটা ম্যাপ তৈরি করতে হবে। তুমি যে একটা ভর্তি যুদ্ধে নামতেছো, কিভাবে তুমি এই ভর্তি যুদ্ধে যুদ্ধ করে জয়ী হবা, সেজন্য তোমার যদি একটা পরিকল্পনা না থাকে তাহলে কখনোই তুমি হচ্ছে কিন্তু তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবা না। এজন্য আগে থেকেই তোমাকে একটা পরিকল্পনা করতে হবে যে তুমি কিভাবে কিভাবে প্রতিদিন পড়াশোনা করবা, কোন বিষয়ের ওপর কোন দিন গুরুত্ব দিবা, কতক্ষণ পড়বা। সো এইগুলো একটা যদি পরিকল্পনা তুমি করে রাখতে পারো, এটা তোমার জন্য অনেক বেশি বেশি কিন্তু ভালো হবে। ঠিক আছে, সো পরিকল্পনা করতে হবে। দেখো খেয়াল করো প্রতিদিনের জন্য একটা সময়সূচি করতে হবে, তোমার একটা সময়সূচি করতে হবে, একটা রুটিন। যদিও রুটিন মানা কঠিন, তারপরেও একটা করতে হবে তোমার। ঠিক আছে, মানতে হবে এই কয়দিনের জন্য। ঠিক আছে, তারপর দেখো কোন বিষয়টি কোন দিনে পড়বে এবং কোন টপিকগুলোতে বেশি বেশি মনোযোগ দিতে হবে তার নির্ধারণ করতে হবে তোমাকে। ঠিক আছে, তাহলে এরকম যদি নির্ধারণ থাকে যে তুমি আজকে বায়োলজি পড়বা, সো বায়োলজির কোন কোন টপিক পড়বা, কোন চ্যাপ্টার পড়বা, ঠিক আছে, সেটা যদি সিলেক্ট করে রাখো আগে থেকে এবং মনে রাখবা যে ওই চ্যাপ্টারটা শেষ করেই তুমি ঘুমাবা, তাহলে তোমার একটা টার্গেট থাকবে। সো অবশ্যই টার্গেট থাকা দরকার। ঠিক আছে, টার্গেট থাকলে পড়াটা কিন্তু তাড়াতাড়ি শেষ হবে। ঠিক আছে, ওকে, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তারপরে দেখো এখানে কি বলেছে, মক টেস্ট ও টাইম ম্যানেজমেন্ট। এখানে তোমাকে টেস্ট দিতে হবে এবং টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জানতে হবে। দেখো মক টেস্ট দিতে হবে এবং নিজের প্রস্তুতিকে মূল্যায়ন করতে হবে। ঠিক আছে, তুমি টেস্ট দিবা, অনেক বেশি পরীক্ষা দিবা, বা কারো কাছে হচ্ছে কেউ মানে ভাইবার মতো তোমাকে কেউ প্রশ্ন করবে, এরকম কাউকে রাখবা ফ্রেন্ড মতো। ঠিক আছে, যেই হোক, তোমার ফ্রেন্ড হোক বা যেই হোক, বাসার হচ্ছে তোমার প্যারেন্টস হোক, যেই হোক তোমাকে কোশ্চেন আস্ক করবে, তাহলে তোমার ভীতিটা কিন্তু দূর হয়ে যাবে। ঠিক আছে, সো টাইম ম্যানেজমেন্ট করতে হবে এবং মক টেস্ট দিতে হবে। পরীক্ষার সময়সূচির সাথে মিল রেখে টেস্ট দিতে হবে যাতে টাইম ম্যানেজমেন্টের দক্ষতা বাড়ে। আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে দেখো যে ভর্তি পরীক্ষাগুলো শুরু হয় কখন। দেখো ভর্তি পরীক্ষাগুলো শুরু হয় 10টার সময়। ঠিক আছে, তাহলে 10টা থেকে 11টা যদি প্রত্যেক দিন তুমি পরীক্ষা দিতে পারো, তাহলে তোমার এই ভয়টা থাকবে না। কারণ তুমি প্রত্যেক দিন যদি সকালে এই 10টা থেকে 11টা পরীক্ষা দাও, একটা 1 ঘন্টার, ঠিক আছে, তাহলে যেদিন পরীক্ষা থাকবে ঢাকা ভার্সিটির, তোমার মনে হবে ওই যে জাস্ট লাইক তুমি বাসায় যেমন পরীক্ষা দিতা ঠিক তেমনই পরীক্ষা দিচ্ছ। ঠিক আছে, ওকে। তারপরে খেয়াল করো যে স্বাস্থ্য ও মানসিক প্রস্তুতি। তোমাকে অবশ্যই এই পড়াশুনো করার পাশাপাশি তোমাকে আগে সুস্থ থাকতে হবে। তুমি যদি সুস্থ না থাকো তাহলে কিন্তু আসলে হবে না, তাই না? সো এখানে কি বলা আছে দেখো খেয়াল করো, পড়াশোনার পাশাপাশি মানসিক স্বাস্থ্যেরও যত্ন নিতে হবে তোমাকে। ঠিক আছে, মানসিকভাবে তোমাকে স্ট্রং থাকতে হবে, তুমি দুর্বল হয়ে গেলে কিন্তু চলবে না। ঠিক আছে, পর্যাপ্ত বিশ্রাম, তারপর সুষম খাদ্য গ্রহণ নিশ্চিত করতে হবে। তোমার ব্রেইনের উপর অনেক চাপ যাবে, তাই না? তোমাকে সুষম খাবার খাইতে হবে, ডিম দুধ এগুলো খাইতে হবে বেশি বেশি, তাই না? আচ্ছা, তারপরে হচ্ছে খেয়াল করো এই কৌশলগুলো মেনে চললে তোমার প্রস্তুতি আরও সুশৃঙ্খল হবে এবং সফলতার সম্ভাবনা কিন্তু বেড়ে যাবে, এতটুকু বলা যায়। ঠিক আছে, সো তুমি যদি এই জিনিসগুলো একটু মেনে চলো তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই তোমার জন্য সফলতার হার অন্যদের তুলনায় অনেক বেড়ে যাবে। ঠিক আছে, ওকে। তো আর তোমার হচ্ছে ভালো পড়াশুনো করার জন্য এই হচ্ছে তোমার কি বলে প্রশ্ন ব্যাংক সমাধানের জন্য, বা কোথাও যদি প্রশ্ন ব্যাংক সমাধান করতে যে বেঁধে যাও, বা কিভাবে প্রস্তুতি নিবা, ঠিক আছে, এই সব কিছু জন্য একটা গাইডলাইন তোমার দরকার। আর এই গাইডলাইন দেওয়ার জন্য আমরা এডুকেশনের পক্ষ থেকে নিয়ে এসেছি তোমাদের জন্য একটা কোর্স, সেটা হচ্ছে টার্গেট ডিইউ আইসিও ব্যাস, যেখানে দেখতে পাচ্ছ একটা সেরা টিচার প্যানেল তোমাদের সামনে আছে। তারা সবাই মানে রেডি আছে তোমাদেরকে একটা ঢাকা ভার্সিটিতে একটা সিট নিশ্চিত করার জন্য। এবং এই কোর্সটি করার মাধ্যমে তোমরা ঢাকা ভার্সিটির পাশাপাশি রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, পাশাপাশি জিএসটি এর প্রস্তুতিও ইনশাল্লাহ তোমাদের সম্পন্ন হবে। সো এই কোর্সটা কিভাবে সাজানো হয়েছে একটু যদি খেয়াল করো, আমাদের এই কোর্সটা কিন্তু তোমরা আগেই শুনছো যে ঢাকা ভার্সিটিতে এমসিকিউ এবং রিটেন এই দুইটা বিষয়ের ওপর পরীক্ষা হয়। এজন্য আমরা আমাদের কোর্সটি সাজিয়েছি, এমসিকিউ এর ওপর আলাদা ক্লাস আছে, পাশাপাশি রিটেনের ওপর আলাদা ক্লাস আমরা রেখেছি। খেয়াল করো যে বাংলাতে হচ্ছে এমসিকিউতে 40টি ক্লাস রাখছি, পাশাপাশি হচ্ছে রিটেনে রাখছি কয়টা, দেখো 10টা। ইংরেজিতে হচ্ছে এমসিকিউতে হচ্ছে 30টি ক্লাস আর রিটেনে 15টি ক্লাস। এই দুটো হচ্ছে তোমরা রেকর্ডেড পেয়ে যাবা। আর পাশাপাশি পদার্থবিজ্ঞান এবং উচ্চতর গণিত, জীববিজ্ঞান, রসায়ন এই সবগুলোর ক্ষেত্রে রিটেনে 8টি করে ক্লাস আছে, 8টা করে সবগুলো ক্লাস আছে।
ঠিক আছে, 10টা কোশ্চেন হবে, 10 মার্কসের প্রশ্ন হবে, সেখানে 8টা করে ক্লাস পেয়ে যাচ্ছ। আর রিটেনে দেখো পদার্থবিজ্ঞান আর উচ্চতর গণিত এই দুইটার ক্ষেত্রে 28টা করে ক্লাস আছে, আর জীববিজ্ঞান এবং রসায়নের উপর 30টা করে ক্লাস দেওয়া হয়েছে। মানে হিউজ সংখ্যক ক্লাস তোমাদের জন্য রাখা হয়েছে, যাতে তোমরা প্রত্যেকটা কনসেপ্ট ভালো করে বুঝতে পারো, একটা একটা চ্যাপ্টারের উপর যেন খুব ভালোভাবে দক্ষতা অর্জন করতে পারো ক্লাসে। সো আমরা আমাদের সেরাটা দিয়ে পড়ানোর চেষ্টা করব, ঠিক আছে। তোমাদের একটা সিট নিশ্চিত করার জন্য যা করা লাগে তা ইনশাল্লাহ আমরা করব আমাদের থেকে। সো এই কোর্সে ভর্তি হওয়ার জন্য কি করা লাগবে তোমার খেয়াল করো। এই কোর্সে ভর্তি হওয়ার জন্য তোমরা আমাদের ওয়েবসাইটে যে মেসেজ করতে পারো www.ieducationbd.com, অথবা তোমরা আমাদের নাম্বার আছে যেটা 01810, খেয়াল করো 01810103012, এই নাম্বারে হচ্ছে কি করতে পারো তোমরা কল দিয়ে এই সম্পর্কে আরও ইনফরমেশন জানতে পারো। সো আমাদের কোর্সটা ছিল কিন্তু 6000 টাকা, কিন্তু হচ্ছে আমরা এই কোর্সটাকে 50% ডিসকাউন্টে দিচ্ছি হচ্ছে 2999 টাকায়। কিন্তু কথা আছে এখানে, তোমরা জানো যে বাংলাদেশ, আমরা এখন বলতেছি হচ্ছে বাংলাদেশ 2.0, তো বাংলাদেশ কিন্তু স্বাধীনতার মধ্য দিয়ে আসি। আমরা এখন বলতেছি যে আমরা 5 আগস্ট, এখন 5 সেপ্টেম্বর পার হয়ে গেছে। সো এই 1 মাস উপলক্ষে, স্বাধীন উপলক্ষে হচ্ছে আমরা আগামী 7 দিনের জন্য তোমাদের সবার জন্য এই কোর্স ফি থেকে আরও 399 টাকা ডিসকাউন্ট রাখতেছি। 2999 টাকা থেকেও আরও 399 টাকা হচ্ছে ডিসকাউন্ট পাচ্ছ। সো আর দেরি না করে এখনই যুক্ত হয়ে যাও আমাদের কোর্সে। দেখা হবে ইনশাল্লাহ কোর্সের ক্লাসে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা।